আজকে আলোচনাটা শুরু করব পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের একটি গল্প দিয়ে। আমাদের আজকে আলোচনা থাকবে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। সো আমাদের প্যাসেজের প্রথম অংশ বলছে, ওয়ান ডে আ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট হোয়েন হি স আ টর্টয়েস। মানে কি, যে একদিন এক খরগোশ বনের মধ্যে হাঁটছিল, তখন সে একটি কচ্ছপকে দেখলো। হেয়ার মানে তোমরা জানো যে খরগোশ, এবং টর্টয়েস এটার ঠিক ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা একরকম হয় এবং আমেরিকান প্রনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট। যেটাই হোক, টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপ। ওকে, দ্য হেয়ার ওয়াজ দ্য ফার্স্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে খরগোশ বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। অ্যানিমেল মানে প্রাণী। ওকে, এখন আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম যে লাইনটার যে ওয়াজ ওয়াকিং, এটা আন্ডারলাইন করে রেখেছি। দ্য ফার্স্টেস্ট এটা আন্ডারলাইন করে রেখেছি। তো এইগুলো কেন আন্ডারলাইন করেছি সেগুলো আমি ব্যাখ্যা করব। তার আগে আমি গল্পটা একটু তোমাদের বুঝিয়ে দিই, তারপর আমি বিশ্লেষণে যাচ্ছি। দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। তারপর কি বলছে, যে কচ্ছপ হলো বনের সবচেয়ে ধীর গতির প্রাণী। স্লো থেকে এসছে স্লোয়েস্ট। হ্যাঁ, স্লো মানে হচ্ছে ধীর গতির। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টয়েস। আমাদের সেন্টেন্সটা শেষ হয়নি, হ্যাঁ, কমা, তারপর কি বলছে, এটা হচ্ছে ইনভার্টেড কমা। হারি আপ, ইউ আর সো স্লো। কান্ট ইউ ওয়াক ফাস্টার? কান্ট ইউ রান? প্রশ্ন করছে। কে প্রশ্ন করছে? যে হেয়ার প্রশ্ন করছে, অর্থাৎ খরগোশ প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে খরগোশ কচ্ছপকে ডেকে বললো, কল আউট মানে ডেকে বললো, কি বললো? যে হারি আপ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ইউ আর সো স্লো, তুমি তো অনেক ধীর গতির, বা তুমি খুবই ধীর, তুমি কি আরো দ্রুত হাঁটতে পারো না? কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি আরো দ্রুত হাঁটতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? এই প্রশ্নগুলো কে কাকে করলো? এই প্রশ্নগুলো খরগোশ কচ্ছপকে করলো। তারপর কি হলো? দ্য টর্টয়েস felt angry and said to the hare, why don't we have a race? Maybe I can win. তারপর কচ্ছপ রেগে গেল। felt angry, felt অ্যাকচুয়ালি এটা past tense করা হয়েছে, felt থেকে এসে felt, রাগান্বিত হয়ে গেল। অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো যে কোনো গল্প মাত্রই সাধারণত অতীতকাল নির্দেশ করে বা past tense হয়, এখানেও তার ব্যতিক্রম হয়নি। এখানকার যে ভার্বগুলো সেগুলো সবগুলোই past tense রয়েছে। সো দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি, সে খুব রাগান্বিত হলো বা রাগান্বিত বোধ করলো। অ্যান্ড সেড টু দ্য হেয়ার, খরগোশকে বললো, ওয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস? কি বললো সে? একটা খরগোশকে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা হচ্ছে যে কেন আমরা একটা দৌড় প্রতিযোগিতা করছি না? মেবি আই ক্যান উইন, হতে পারে যে আমি জয়লাভ করতে পারি। তখন কি হলো? দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, খরগোশ কি করলো? হাসলো এবং হাসলো, মানে বারবার করে সে হাসলো। শিওর আই উইল উইন, আমি নিশ্চিত ভাবে জিতবো, বা নিশ্চিত আমি জিতবো। কে জিতবে? এখানে কিন্তু মানে খরগোশ নিজের কথা বলছে যে সে নিজে জিতবে। দ্য হেয়ার সেইড, হ্যাঁ, পরে কিন্তু বলেছে দ্য হেয়ার সেইড, খরগোশের কথাটা পরে বলেছে। আসলে খরগোশ প্রথমে বলছে যে শিওর আই উইল উইন। দ্য হেয়ার সেইড মানে খরগোশ বলল যে আমি নিশ্চিত জিতবো, কিন্তু খরগোশের কথাটা পরে লেখা আছে, ঠিক আছে? ওকে, দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু আ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। তারা সম্মত হলো। এগ্রি থেকে এসছে এগ্রিড, এগ্রি মানে অ্যাকচুয়ালি সম্মত হওয়া। তারা কিসে সম্মত হলো? যে তারা কি করবে? স্টার্ট নেক্সট টু আ বিগ ট্রি, একটা বড় গাছের পাশ থেকে তারা শুরু করবে তাদের যে দৌড় প্রতিযোগিতা সেটা শুরু করবে। অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার, এবং নদীতে গিয়ে সেটা, নদীর ধারে এক কথায় গিয়ে সেটা শেষ হবে, ঠিক আছে? অর্থাৎ তাদের যে দৌড় প্রতিযোগিতার কথা এখানে বলা হয়েছে সেটা একটা বড় গাছের পাশ থেকে শুরু হবে, যেটা কিনা নদীর ধারে গিয়ে তাদের দৌড় প্রতিযোগিতাটা শেষ হবে। দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তারপর তারা কি করে, তাদের কিছু বনে যেহেতু তারা একা বসবাস করে, তাদের আরো কিছু বন্ধু রয়েছে, সেই প্রতিযোগিতাটা দেখার জন্য তারা তাদের বন্ধুদেরকে ইনভাইট করলো বা দেখতে বললো। ওকে, দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস, কি করলো? খরগোশ কচ্ছপের পাশে দাঁড়া হলো। অ্যান্ড দ্য রেস বিগ্যান, এবং দৌড় প্রতিযোগিতাটি কি হয়ে গেল? শুরু হয়ে গেল। ওকে, এরপর প্রতিযোগিতা শুরু হওয়ার পরে যে অংশগুলো রয়েছে, আসলে প্যাসেজের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। অনেক সময় আমরা দেখেছি যে পিএসসি পরীক্ষাতে
একটা পুরো গল্পের নির্দিষ্ট অংশ দেয়া থাকে, অনেক সময় পুরো গল্পটা কিন্তু দেয়া থাকে না। এটা তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যদি বিগত বছর প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা সেই ধারণাটা পেয়ে যাবে। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. কি করলো? খরগোশ খুব দ্রুত দৌড়ালো। কুইকলি মানে কিন্তু অনেক দ্রুত, ঠিক আছে? ওকে, তো অনেক দ্রুত দৌড়ালো এবং ইন আ ফিউ মিনিটস, এটা অ্যাকচুয়ালি ইন আ ফিউ মিনিটস এখানে বলেছে যে অল্প কিছু মিনিটের মধ্যে, এখানে কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে মিন করবে, হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট। আউট অফ সাইট মানে হচ্ছে দৃষ্টির অগোচরে, অর্থাৎ আমরা বলতে পারি চোখের আড়ালে, বা এমনভাবে আমরা বলতে পারি যে সে একদম অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, অল্প কিছু মানে কয়েক মিনিটের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল, তার মানে আমরা চোখ দিয়ে আর তাকে দেখতে পাচ্ছি না, ব্যাপারটা এরকম। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, খরগোশ নিজেই নিজেকে বললো বা নিজে নিজে ভাবছে, দ্য টর্টয়েস ইজ ফার, ভেরি ফার বিহাইন্ড বা বিহাইন্ড, হ্যাঁ, যে কচ্ছপ তো আমার অনেক পিছনে পড়ে আছে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি তো এখান থেকেই যে শেষ প্রান্ত, যেটা শেষ সীমারেখা, যেটা তাদের নদীর ধারে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, সেটা দেখতে পাচ্ছি। আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ, আমার তো অল্প কিছুক্ষণ ঘুমানোর জন্য সময় রয়েছে। অ্যাকচুয়ালি ন্যাপ এবং স্লিপের মধ্যে একটু তফাৎ আছে। সেটা কিরকম? স্লিপ মানে একদম ঘুমিয়ে পড়া, এটা একটা অনেকক্ষণ ধরে ঘুমানোর ক্ষেত্রে আমরা স্লিপ ইউজ করি, আর ন্যাপ মানে হচ্ছে অল্প সময়ের বিশ্রামের জন্য আমরা ন্যাপ ইউজ করি, ঠিক আছে? ন্যাপ মানে হচ্ছে খুব অল্প সময় ঘুমানো বা বিশ্রাম করা। Soon the hare was asleep under a tree next to the path. খুব শীঘ্রই বা খুব দ্রুতই the hare was asleep, সে ঘুমিয়ে পড়লো। Under a tree, একটা গাছের নিচে, next to the path, পথ মানে কিন্তু রাস্তা, রাস্তার পাশে একটা গাছের নিচে সে শীঘ্রই ঘুমিয়ে পড়লো, যেটা কিন্তু একটা ছবির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। এটা সেই পথ এবং এটা সেই গাছ, এবং তার পাশেই কি করছে? খরগোশ ঘুমিয়ে পড়েছে। এরপরে অংশ কি বলছে? The tortoise walked steadily on and on. হ্যাঁ, কচ্ছপটি কি করছে? ধীর গতিতে একটানা হেঁটেই চললো। স্টিডিলি মানে কিন্তু ধীর গতিতে, অন অ্যান্ড অন মানে একটানা চলা, ঠিক আছে? তার মানে অন অ্যান্ড অন এটা তখনই ব্যবহার হয় যখন একটা লম্বা দূরত্ব বোঝানো হয়, একটু খুব একটা বড় দূরত্ব, তখন অন অ্যান্ড অন মানে হেঁটেই চললো, ঠিক আছে? He did not stop, সে কিন্তু একবারের জন্য থামে নাই। এখানে he did not stop বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে অবশ্যই কচ্ছপকে বোঝানো হচ্ছে। Soon he passed the sleeping hare, শীঘ্রই বা খুব দ্রুতই সে কি করলো? যে ঘুমন্ত যে খরগোশটা রয়েছে তাকে ক্রস করলো। পাস্ট মানে হচ্ছে অতিক্রম করলো। আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে ঠিক কচ্ছপটা ঘুমন্ত খরগোশের কাছাকাছি চলে এসেছে এবং সে তাকে ক্রস করে বা পাস করে বা অতিক্রম করে যাচ্ছে। দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার, খরগোশটি কতক্ষণ ঘুমালো? 1 ঘন্টার জন্য। মনে রাখতে হবে এটার উচ্চারণ হাওয়ার হয় না, এটা উচ্চারণ হচ্ছে আওয়ার। এখানে এইচের উচ্চারণটা অ্যাকচুয়ালি উজ্জ থাকে, এইচের উচ্চারণটা হয় না, কেমন? এবং এখানে আমরা বুঝতে পারছি আর্টিকেল অ্যান ইউজ হয়েছে যখন এইচ এর উচ্চারণ ওয়াই এর মতো হয়, অনার, আওয়ার, অনারেবল, তখন তার সামনে অ্যান আর্টিকেল অ্যান ইউজ করতে হয়, সেখানে এ ইউজ হয় না। তো 1 ঘন্টার জন্য সে ঘুমালো। When he finally woke up, যখন সে শেষ পর্যন্ত যখন সে জেগে উঠলো, he looked at the finish line, সে শেষ প্রান্ত রেখাটার দিকে কি করলো? তাকালো। ওকে, he could not believe his eyes, সে তার নিজের চোখকে বা নিজের দৃষ্টিকে বিশ্বাস করতে পারলো না। কেন বিশ্বাস করতে পারলো না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার কারণ হচ্ছে অলরেডি কচ্ছপ সেই ফিনিশিং লাইনের কাছাকাছি চলে গেছে, সে তো এতক্ষণ ঘুমিয়েছিল, যার কারণে সে তার চোখকে বা দৃষ্টিকে বিশ্বাস করতে পারছিল না। Tortoise was almost at the finish line, কচ্ছপটা শেষ প্রান্ত রেখার বা শেষ সীমা রেখার অলমোস্ট মানে একদম খুবই কাছাকাছি। The hare ran as fast as he could, তারপর খরগোশটা কি করলো? সে যত দ্রুত সম্ভব বা সে যত দ্রুত পারে তত দ্রুতই সে দৌড়ালো। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা খুব দেরি হয়ে গেছে। ইট ওয়াজ টু লেট, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লেট মানে দেরি। ওকে, দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য কম্পিটিশন,
কচ্ছপটা কি করলো, ক্রস করলো, অর্থাৎ অতিক্রম করলো, শেষ সীমারেখাটা অতিক্রম করলো, যেটা কিনা দৌড় প্রতিযোগিতার যে শেষ সীমারেখাটা থাকে সেটা অতিক্রম করলো, অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, এবং সে প্রতিযোগিতাটা কি করলো, জিতে গেল। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, ফিউরিয়াস মানে হচ্ছে ক্ষিপ্র বা ক্ষিপ্ত। হ্যাঁ, খরগোশ কি করলো, ক্ষিপ্ত হয়ে গেল। ঠিক আছে, ওয়াজ ফিউরিয়াস খুবই ক্ষিপ্ত ছিল, যেহেতু পাস্ট টেন্সে বলেছে আমরা ছিল বলতে পারি। দ্য টর্টয়েস লুকড ব্যাক at the hare and smiled. টর্টয়েস কি করলো বা কচ্ছপটা কি করলো, যে খরগোশের দিকে পিছন ফিরে তাকালো, হ্যাঁ, খরগোশের দিকে, and smile, এবং মৃদু হাসলো। স্মাইল মানে কিন্তু অট্ট হাসি নয়, খুব মানে অল্প হাসি দেয়, যেটাকে আমরা মৃদু হাসি বলি। তারপর কি বলছে সে, দেন হি সেড, কে বলছে এটা টর্টয়েসটা বলছে বা কচ্ছপটা বলছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ধীর কিন্তু স্থির কি করে, উইন্স দ্য রেস, প্রতিযোগিতা জয়লাভ করে। ধীর, স্লো ধীর, বাট স্টেডি কিন্তু স্থির। অর্থাৎ আমরা জীবনে যখন আমাদের জীবনে চলার পথগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা একটা মোরাল একটা লাইন, অর্থাৎ নীতিবাক্য, যেটা এই গল্পের নীতিবাক্য হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। মানুষের জীবনের ক্ষেত্রেও কোনো মানুষ যদি খুব ধীর পথে চলে, ধীরভাবে চলে, বাট সে যদি হাল ছেড়ে না দেয়, তাহলে কিন্তু সে তার যে কোনো লক্ষ্যেই পৌঁছতে পারে। ওকে, আমরা এই গল্পটা পড়লাম এবং আমি এখন চেষ্টা করব এই গল্পের কিছু লাইনকে ফোকাস করে তোমাদের কিছু ট্রু ফলস, যেটা আমি ফোকাস করি এবং আমি চেষ্টা করি আমি আমার ছাত্রছাত্রীদেরকে এভাবে বোঝানোর জন্য, সেরকম কিছু ট্রু ফলস আমি রেডি করেছি। যেমন আমাদের এই লাইন থেকে একটা ট্রু ফলস হতে পারে, যেমন ওয়াইল, আমরা যদি বলি যে ওয়াইল ওয়াকিং ইন দ্য ফরেস্ট আ টর্টয়েস স আ হেয়ার। While walking in the forest, a tortoise saw a hare. Actually, কে কাকে দেখেছিল? ফার্স্ট লাইন থেকে আমি যদি বলি, এখানে কিন্তু বলা হয়েছে a hare was walking when he saw a tortoise. খরগোশটা হাঁটছিল যখন বনের মধ্যে দিয়ে, তখন কিন্তু সে কচ্ছপকে দেখলো। এটা চেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু মানে কোশ্চেনে দেয়া থাকতে পারে যে কচ্ছপটা হাঁটছিল যখন বনের মধ্যে দিয়ে, তখন সে খরগোশকে দেখলো, তখন কিন্তু স্টেটমেন্টটা ফলস হবে। বা এমনও হতে পারে যে while walking in the field বা in the park a hare saw a tortoise, ফরেস্টটাকে চেঞ্জ করে দিয়ে কি করে দিল, পার্ক করে দিল বা ফিল্ড করে দিল, যে একটা খরগোশ যখন মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সে কচ্ছপকে দেখলো। এটা কি সত্য হবে? না, কখনোই সত্য হবে না, কারণ সে যখন বনের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সে কচ্ছপকে দেখলো। এবং এই ফরেস্টের আরেকটা ওয়ার্ড আছে, ফরেস্ট মানে কিন্তু উডল্যান্ড, আমি উপর দিয়ে লিখে দিয়েছি। উডল্যান্ড মানে হচ্ছে এটা ফরেস্টের সিনোনিম বা সমার্থক শব্দ বলা হয়। অনেক সময় আমাদের এরকম সমার্থক শব্দের ব্যবহার থাকতে পারে, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তারপর আছে দ্য হেয়ার ওয়াজ দ্য ফার্স্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, মানে খরগোশ কিন্তু বনের সব থেকে দ্রুতগামী প্রাণী। এই লাইনটাকে যদি একটু চেঞ্জ করি, অর্থাৎ ফার্স্টেস্টের জায়গায় যদি এভাবে দেয়া থাকে যে দ্য হেয়ার ওয়াজ দ্য সুইফেস্ট অথবা কুইকেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, তখন অনেক স্টুডেন্ট ঘাবড়িয়ে যায় এবং প্যাসেজটা পড়ে দেখে যে না, এখানে তো কোথাও সুইফেস্ট বা কুইকেস্ট ইউজ করা নেই, এখানে আছে ফার্স্টেস্ট, তখন সে হয়তো ভাবে যে এটা ফলস হবে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, এটার কিছু সমার্থক শব্দ হচ্ছে সুইফট বা কুইক, একই রকম মিনিং। অর্থাৎ আমাকে এখানে ফার্স্টেস্ট না দিয়ে যদি সুইফেস্ট দেয় বা কুইকেস্ট দেয়, তারপরে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না, স্টেটমেন্টটা ট্রু হবে। ওকে, তারপর এখানে আমরা একটা জায়গায় একটা কনফিউশন তৈরি হয় অনেকের, বিগত বছরগুলোতে আমার ছাত্রছাত্রীদেরও হয়েছিল। যেমন এখানে লেখা আছে দ্য হেয়ার ফেল্ট অ্যাংরি, দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি, আবার এই জায়গাটা লেখা আছে দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস। মনে রাখতে হবে ফিউরিয়াস এবং অ্যাংরি কথার অর্থ কিন্তু একই রকম, তাই মনে রাখতে হবে অ্যাংরি বলতে সাধারণভাবে রাগ বোঝায়, আর ফিউরিয়াস মানে খুব এক্সট্রিম অ্যাঙ্গারকে বোঝায়, অর্থাৎ খুব চরমভাবে যখন কেউ রাগান্বিত হয় তখন সেই অবস্থাটাকে বলা হয় ফিউরিয়াস। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যেহেতু একটা নাউনের তার অবস্থা মানে বোঝানো হচ্ছে সেটা। সো আমরা বলছি কি যে ফিউরিয়াস মানে হচ্ছে এক্সট্রিমলি অ্যাংরি, তখন তাকে বলছি ফিউরিয়াস। তো এখানে কিন্তু খেলাটা শেষ হয়ে যাওয়ার বা কম্পিটিশনটা শেষ হয়ে যাওয়ার পরে কি করলো, খরগোশ অনেক রাগান্বিত হয়ে গেছিল বা ক্ষিপ্ত হয়ে গেছিল। কিন্তু আমরা যখন গল্পটা শুরু করেছি তখন আমরা দেখেছি যে দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি, তাই না, যে কচ্ছপটা রাগান্বিত অনুভব করলো, তখন কিন্তু এই স্টেটমেন্টটা এবং ওই স্টেটমেন্টটা কিন্তু এক না। আমাকে যদি আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমাকে ট্রু ফলসে দেওয়া থাকে দ্য হেয়ার ফেল্ট ভেরি অ্যাংরি, দ্য হেয়ার ফেল্ট ভেরি অ্যাংরি, আর তুমি এখানে পেয়েছো দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস,
তো তুমি দ্য হেয়ার ফেল্ট অ্যাংরি এটা তুমি ফলস বলবে নাকি ট্রু বলবে? মনে রাখতে হবে যদি এভাবে বলা থাকে যে ফেল্টের কথাটা যদি বলা থাকে যে দ্য হেয়ার ফেল্ট অ্যাংরি বা ফেল্ট ভেরি অ্যাংরি, তাহলে মাথায় রাখতে হবে এখানে প্যাসেজে বলা আছে দ্য টর্টরাইস ফেল্ট অ্যাংরি, তার মানে স্টেটমেন্টটা কিন্তু এটা ফলস হবে, কারণ টর্টরাইস হবে। আর যেহেতু এখানে আবার আছে দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, খুবই ক্ষিপ্ত হয়ে গেল, মানে ক্ষিপ্ত মানে সাংঘাতিকভাবে রেগে গেছিল, এখানে কিন্তু স্টেটমেন্টে আলাদাভাবে দেয়, এখানে ফেল্টের কথাটা উল্লেখ নেই। আমাদের সবসময় টেক্সটকে ফলো করতে হবে, অর্থাৎ মূল যে গল্প সেই গল্পের যে শব্দ সেটাকে ফোকাস করতে হবে, যে ফেল্ট কোথায় আছে, এই লাইনে আছে নাকি ওই লাইনে, এই লাইনে আছে, তো এই লাইনটাকে ফলো করতে হবে। ওকে, তারপর আমরা এখানে একটা লাস্ট লাইন, একটা মজার একটা বিষয় আছে, দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টরাইস, এখানে কিন্তু খরগোশ কচ্ছপের পাশে এসে দাঁড়িয়েছিল, এটাকে চেঞ্জ করে দিয়ে দিতে পারে যে দ্য টর্টরাইস স্টুড বিসাইড দ্য হেয়ার। হ্যাঁ, সো এটা মাথায় রাখতে হবে, তখন কিন্তু স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখানে আবার একটু আসি ইম্পর্টেন্ট পার্টটাতে, সেটা হলো এখানে আমাদের এভাবে বলতে পারি ইন আ ফিউ মিনিটস দ্য হেয়ার ডিসঅ্যাপিয়ার্ড। যদি এখানে বলা হয়েছে ইন আ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, আউট অফ সাইট মানে হচ্ছে দৃষ্টির অগোচরে চলে যাওয়া, অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া। অদৃশ্য হওয়ার অর্থ, আরেকটা অর্থ হচ্ছে কিন্তু ডিসঅ্যাপিয়ার। সো আউট অফ সাইট না দিয়ে যদি ডিসঅ্যাপিয়ারও দেয় তারপরে স্টেটমেন্টটা ট্রু হবে, সো এটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আমরা উল্লেখ করতে পারি দ্য টর্টরাইস ক্যান সি দ্য ফিনিশ লাইন, যেমন এখানে আমাদের আছে আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, এটা কে নিজে নিজে বলছে? হেয়ার নিজে নিজে বলছে, দ্য হেয়ার সেই টু হিমসেলফ, সে নিজে নিজে বলছে আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি তো শেষ প্রান্ত রেখাটি বা শেষ সীমারেখাটি দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আই বলতে বোঝানো হয়েছে হেয়ারকে, এখানে যদি আমাদেরকে দেয় দ্য টর্টরাইস ক্যান সি দ্য ফিনিশ লাইন, সো এটা কিন্তু স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। ওকে, আবার আমাদেরকে এভাবেও বলতে পারে ঠিক এই জায়গাটায় যে সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পথ, রাস্তার পাশে একটা গাছের নিচে সে ঘুমিয়ে পড়ল, সুন। সো এখানে যদি আমি এভাবে লিখি যে দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার আ ট্রি নেক্সট টু দ্য পথ না দিয়ে রিভার লিখে দিলাম। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে এই লাস্ট পর্যন্ত পড়বে না, সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার আ ট্রি নেক্সট টু দ্য, আমি জাস্ট এখানে রিভার দিয়েছি, রিভার কথাটা পর্যন্ত সে যাবেই না, পুরো প্যাসেজটার পুরো লাইনের সাথে মিলে গেছে, ওকে সে ট্রু লিখে দিবে। কিন্তু তোমাদেরকে মানে একদম পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। এখানে টু দ্য পথের জায়গায় যে আমি রিভার দিয়েছি সেটা তুমি হয়তো খেয়ালই করো নাই, সো এটা মাথায় রাখতে হবে যে তুমি যখন কোনো প্যাসেজ পড়বে পুরো প্যাসেজটা তোমার ব্রেনে নিয়ে নিবে, যে পথ বলেছে না রিভার বলেছে, ট্রি বলেছে নাকি বিল্ডিং বলেছে, এই এই জিনিসগুলোকে তোমাকে ক্যাচ করে রাখতে হবে। আর আমি বলেছি পথ মানে কিন্তু রাস্তা, যেটাকে আমরা ট্র্যাক বলতে পারি, লেন বলতে পারি বা প্যাসেজ বলতে পারি। ওকে ওকে ফাইন, নেক্সট আমরা বলতে পারি দ্য টর্টরাইস ওয়াকড সুইফটলি অ্যান্ড অন অ্যান্ড অন, দ্য টর্টরাইস ওয়াকড স্টিডিলি আছে, আমি যদি এখানে জাস্ট চেঞ্জ করে সুইফটলি দিয়ে দিই, অনেকে কি করবে এখানে ট্রু দিয়ে দিবে, তার কারণ সে হয়তো ভেবেছে স্টেডিলি আর সুইফটলির মিনিংটা কি না। স্টেডিলি মানে হচ্ছে ধীরভাবে যাওয়া, আর সুইফটলি মানে খুব দ্রুতভাবে যাওয়া, এবং ওই যে এস এস দেখেছে মিল, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা এই কাজগুলো করে। তো আমাদের মিনিং জানতে হবে এবং ডিপলি সে মিনিংটা লার্ন করতে হবে। সো আমাদের ওই স্টেটমেন্টটাও কিন্তু ফলস হয়ে যাবে। ট্রু স্টেটমেন্টটা হচ্ছে দ্য টর্টরাইস ওয়াকড স্টিডিলি, সুইফটলি না। ওকে ওকে ফাইন, তারপর আমাদের আসতে পারে যেমন এখানে বলেছে সুন হি পাস্ট দ্য স্লিপিং হেয়ার, সুন মানে কি খুব দ্রুতই বা খুব শীঘ্রই, মানে খুব অল্প সময়ের ভিতরে কথায়। সো আমি যদি এটাকে এভাবে চেঞ্জ করে যাই, হি বলতে কিন্তু এখানে টর্টরাইসকে বোঝানো হয়েছে যে দ্য টর্টরাইস পাস্ট দ্য স্লিপিং হেয়ার উইথিন অ্যান আওয়ার, আমি দিয়ে দিলাম। আমার কথাটাকে খেয়াল করো, দ্য টর্টরাইস পাস্ট দ্য স্লিপিং হেয়ার উইথিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে কি করলো কচ্ছপটা ঘুমন্ত খরগোশকে অতিক্রম করলো। আসলে কি তার 1 ঘন্টা সময় লাগার কথা? সুন মানে তো খুব দ্রুত, তার মানে কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু ফলস হবে। ওই যে তুমি এক জায়গায় পড়েছো অ্যান আওয়ারের কথা, তারপর তুমি মিলিয়ে দেখেছো, হয়তো তুমি ট্রু দিয়ে দিয়েছো, সেটা কিন্তু করবে না। সবাই যে ট্রু দিবে, সবাই যে ভুল করবে, আমি কিন্তু সবাইকে সেটা মিন করছি না। যারা আমি জানি যে তোমরা অনেক কনসিয়াস, তোমরা নিশ্চয়ই খুব ভালো মতো প্যাসেজগুলো পড়ো। আশা করছি তোমরা যদি ভালো মতো পড়ো তোমাদের ভুলগুলো হবে না। ওকে, তারপরে আমরা দিতে পারি যে যেহেতু এখানে বলেছে দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য সে ঘুমিয়েছিল। সো 1 ঘন্টার জায়গায় জাস্ট ফর অ্যান আওয়ার না দিয়ে আমি যদি ফর হাফ অ্যান আওয়ার দিই,
এটা হয়তো অনেকেরই চোখে পড়বে না যে দ্য হেয়ার স্লেপ্ট ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধা ঘন্টার জন্য ঘুমিয়েছিল। আর প্যাসেজে আছে কি 1 আওয়ার, হ্যাঁ, সো এটা এইভাবে থাকতে পারে, তখন কিন্তু স্টেটমেন্ট আমাদের ফলস হয়ে যাবে। ওকে, তারপর এখানে আমাদের দেয়া আছে যে হি কুড নট বিলিভ হিজ আইস, এখানে আমাদের দেয়া থাকতে পারে, এটা যদি এইভাবে দেয়া থাকে যে দ্য হেয়ার কুড নট বিলিভ হিজ আইস, তো অবশ্যই সেটা ট্রু হবে, কারণ সে আসলে তার খরগোশের তার চোখকে বা তার দৃষ্টিকে কি করতে পারছিল না, যে বিশ্বাস করতে পারছিল না, তাই না? ওকে, আচ্ছা, তারপর এখানে আরেকটা কথা বলি, দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস। এই ফিউরিয়াসের আমি কিন্তু একটা মিনিং লিখেছি, এক্সট্রিমলি অ্যাংরি, সাংঘাতিকভাবে রাগান্বিত হলে বা ভায়োলেন্ট হলে বা ফিয়ার্সলি হলে সেটাকে আমরা ফিউরিয়াস বলি, খুবই রাগান্বিত হওয়া। জাস্ট এখানে যদি আমি এই ফিউরিয়াসটা চেঞ্জ করে দিই এক্সট্রিমলি অ্যাংরি যদি দিই, দ্য হেয়ার ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি, মাথায় রাখতে হবে তবুও স্টেটমেন্টটা কিন্তু ট্রু হবে। তো এইরকম ছোটখাটো অনেক বিষয়গুলো আমাদের থাকতে পারে। এবং লাস্টের যে নীতি কথাটা সেটা কিন্তু কে বলেছে, এটা কিন্তু টটরাইস বলেছিল, এটা মাথায় রাখতে হবে। এবং টটরাইস কিন্তু ওই খরগোশের দিকে পিছন ফিরে তাকিয়ে তার দিকে একটু মৃদু হেসেছিল। এই লাইনগুলো আমাদের মাথায় রাখবে। এক কথায় তোমাকে টটরাইস এবং হেয়ারের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালে নিশ্চয়ই আরও কোনো গল্প নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।